সুপ্রিয় দর্শক, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হামিম জাবির। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ, শিক্ষার্থীদের শিক্ষা ভাবনা, অভিজ্ঞতা এবং মতামত। এছাড়াও থাকছে দেশ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনার সংবাদও। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এ চাকুরি পেতে তরুণদের আগ্রহ বাড়ছে ব্যাপকভাবে। ফলে স্বল্প সংখ্যক পদের বিপরীতেও তুমুল প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে প্রার্থীদের। তবে কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষা থেকে অধিক সংখ্যক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশকে অনেকটা বোনাস হিসেবেই দেখছেন প্রার্থীরা। চাকুরির নিরাপত্তা, বেতন সহ আকর্ষণীয় সুযোগ সুবিধা ও সামাজিক মর্যাদার বিষয়টির কারণে বিসিএস এর প্রতি তরুণদের এই উন্মাদনা। সাম্প্রতিক সময়ে বিসিএস পরীক্ষার প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। এর পেছনে মূলত বিভিন্ন বিষয় কাজ করছে। চাকরির নিরাপত্তা, বেতন সহ আকর্ষণীয় সুবিধা ও সামাজিক মর্যাদার বিষয়টির কথা বলছেন চাকরি প্রার্থীরা। এছাড়াও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, প্রশাসনিক ক্ষমতা এবং কর্মক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষমতা তরুণদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। বিসিএস কে সবাই অনেক সম্মানের একটা জায়গা মনে করে। এখানে হচ্ছে যে সে যদি বিসিএস এ কোনো একটা ক্যাডারেও যায়, তাও তাদের বাবা মারা খুবই গর্বের সাথে বলতে পারবে যে আমার ছেলে বা মেয়ে এই জায়গায় আছে, বিসিএস ক্যাডার সে। তো এইখানে সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। আর অনেকে বাবা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলেমেয়েরা বিসিএস ক্যাডার হবে, ভালো কিছু করবে, দেশের সেবা করবে। আপনি যদি বিসিএস এর শুধু এই তিনটা না, আপনি যদি বাকিগুলোর দিকে খেয়াল করেন, যে আপনি শিক্ষা ক্যাডার বলেন বা মৎস্য বা আপনার কৃষি, এগুলো যে ক্যাডার আছে, এর ভিতরে সব থেকে দেখবেন এই তিনটা ক্যাডারে কিন্তু আপনার জনগণের সাথে বেশি এঙ্গেজমেন্ট করা বলেন বা কিংবা আমাদের দেশের অনুযায়ী যে ক্ষমতা বা পাওয়ার প্র্যাকটিস করার যে ব্যাপারটা, ইউটিলাইজ করা এটা সব থেকে বেশি প্রবণতা থাকে। এই জন্য আর কি আমার মনে হয় যে সবাই অন্যগুলোর থেকে এই তিনটাতে বেশি ঝুঁকতেছে এখন। আমার মনে হয় মেধাবীদের সঠিক মূল্যায়নটা বেসরকারি যে চাকরির সেক্টরগুলো আছে এগুলোতে হয় না। তারা যে যত স্যালারি এক্সপেক্ট করে বা ইনসেন্টিভ এক্সপেক্ট করে সেটা বেশিরভাগ বেসরকারি জব সেক্টরে নাই। আরও একটা বড় ইস্যু আমার মনে হয় সেটা হচ্ছে জব সিকিউরিটি। আমরা মোটামুটি সবাই এটা বিলিভই করি যে সরকারি চাকরিতে যে জব সিকিউরিটি সেটা বেসরকারি সেক্টরে অনেক কম, নাই বললেই চলে। যে কোনো ছোটখাটো কাজও দেখা যায় অনেকের চাকরি চলে যায় এরকম, বা প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি যে এটা কতটা এফেক্টেড হয়েছে। আর সামাজিকভাবেও বা স্ট্যাটাসের দিক থেকে দেখলেও এখন পর্যন্ত বিসিএস সেক্টরটাকে, গভর্নমেন্ট জবটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় অন্য বেসরকারি জবের থেকে। এই জন্য মেধাবীদের বিসিএস এর প্রতি একটা প্রবণতা দেখা যায়। উচ্চশিক্ষায় অধ্যয়নরত অনেকের মূল লক্ষ্যই থাকে বিসিএস পরীক্ষার মাধ্যমে একটি ক্যাডার বা নন ক্যাডার চাকরি পাওয়া। আবার বিসিএস থেকে আগের চেয়ে অধিক সংখ্যক নন ক্যাডার পদে নিয়োগ দেয় বিসিএস এর প্রতি আগ্রহ ক্রমশই বাড়ছে। আমি আমার স্টুডেন্টদের সাথে যখন এই প্রশ্নটা করি, তাদের ভেতর থেকে যে উত্তরটা পাই যে স্যার আমি মেধাবী হিসাবে বুয়েটে ভর্তি হয়েছি, কিন্তু আমি বড় ভাইদেরকে দেখি তারা যেইভাবে তাদের কাজকর্মে জড়িত হয়, সেখানে কারিগরি জ্ঞান দিয়ে দেশকে কিন্তু সেবা দিতে পারছে না। অকারিগরি যারা লোকরা আছে তারাই কর্তৃত্বের মধ্যে আছে, তাদের ডিসিশনটাই বাস্তবায়ন করার জন্য কাজ করতে হয়। এত অসহায়ত্ব যখন দেখে, পাশাপাশি বিসিএসে ঢুকে যারা ঢুকেছেন তাদের সুযোগ সুবিধা, প্রণোদনা এবং তাদের যেই পাওয়ার, অমিত পাওয়ার, এই জিনিসটা কিন্তু তরুণ প্রজন্ম, বিশেষ করে বাংলাদেশে যারা থাকতে চায়, তারা তখন বোঝে এই দেশে থাকতে গেলে আমার ক্ষমতা লাগবে, আমার সুযোগ সুবিধা লাগবে, আমি কারো অধীনে থাকতে চাই না, কারণ আমি তো মেধাবী। সরকারি চাকরির প্রভাব প্রতিপত্তির বিষয়টাও বিসিএস এর প্রতি আগ্রহের অন্যতম কারণ। শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে প্রশাসন ক্যাডার, এরপর পররাষ্ট্র, পুলিশ বা ট্যাক্স ক্যাডার। করোনাকালীন বেসরকারি চাকরিজীবীরা একটা বড় ধাক্কা খেয়েছেন। বেসরকারি চাকরির স্থায়িত্ব, অনিশ্চয়তা, সেটাও শিক্ষার্থীদের সরকারি চাকরিতে আগ্রহী হওয়ার অন্যতম কারণ। এছাড়া দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ সুবিধা কম। অন্যদিকে অনেকে সরকারি চাকরির সুযোগ না পেয়ে বিদেশমুখী হচ্ছেন। মেধাবানরা কিন্তু গবেষণা করতে প্রাকৃতিকভাবেই কিন্তু তারা প্রস্তুত এবং সেইভাবেই তৈরি, কিন্তু আমাদের গবেষণার কোনো ফান্ডই নাই। যতটুকু আছে, যেই পরিমাণ আছে, সেটা দিয়ে আপনি এত বড় মেধাকে কিন্তু আকৃষ্ট করতে পারবেন না।
যেই কারণে কেউ কেউ আবার কিন্তু উচ্চশিক্ষার জন্য যেই সব দেশে আকর্ষণীয় স্কলারশিপ আছে, যেখানে গেলে সে মেধার চর্চা করে প্যাটেন্ট করতে পারবে, যেখানে সে পৃথিবীকে হেল্প করার মতো জ্ঞানে বিজ্ঞানে কারিগরি জিনিস সে উৎকর্ষতার শীর্ষে পৌঁছতে পারবে, সেই সব দেশে চলে যায়। আর যারা যারা দেশে থাকতে চায় তারা ক্ষমতার কাছাকাছি যেতে চায়, এবং পথটা একমাত্র বিসিএস দেওয়া। বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্রন্থাগারগুলোতে এখন আর একাডেমিক বই পড়া হয় না। গবেষণার জন্য গ্রন্থাগারমুখী শিক্ষার্থীদের সংখ্যাও আজ হাতে গোনা। অধিকাংশ শিক্ষার্থীদেরই ধ্যান জ্ঞান হলো যে কোনো মূল্যে একটি বিসিএস ক্যাডার বা নন ক্যাডার চাকরি পাওয়া। আর এভাবেই এক অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন একটি সম্ভাবনাময়ী প্রজন্ম। উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশ যাত্রার প্রবণতা কয়েক বছর ধরেই বাড়ছে। এর অন্যতম কারণ মানসম্মত উচ্চশিক্ষার অভাব, কর্মসংস্থানের অপ্রতুলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশের শিক্ষার ব্যয় ছিল $66 কোটি 20 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,079 কোটি টাকা। বিদেশে উচ্চশিক্ষায় এই ব্যয় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। কেবল ব্যয় নয়, সংখ্যার দিক থেকেও সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিদেশ পাড়ি দিচ্ছেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সহ বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণে এমনটাই দেখা যাচ্ছে। স্টুডেন্টদের সংখ্যায় হচ্ছে আপনার চাকরির যে জব সেক্টরগুলো আছে সেগুলো অনেক কম। আমার কথা যদি আমি বলতে চাই, আমার ডিপার্টমেন্ট ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এখানে বিসিএস বা অন্যান্য চাকরির ক্ষেত্রে অনেক জায়গা কম, আর এনজিওগুলোতে জায়গা বেশি, যেগুলো ম্যাক্সিমাম বাহিরে অনেক ভালো সুবিধা পাওয়া যাবে। আমি নিজে মনে করি যে আমার বিদেশে যাওয়া উচিত। বাংলাদেশে আমার বিসিএস কোনো সাবজেক্ট নাই। আমি যদি শিক্ষা ক্যাডারে যেতে চাই আমার কোনো অপশন নাই যাওয়ার। আমি যদি অন্যান্য টিচিং যাইতে চাই আমার কোনো ওয়ে নাই ওখানে যাওয়ার। সো আমার একমাত্র লক্ষ্য বাহিরে যাওয়া। কোনো মানে এনজিও ছাড়া ওইটার কোনো ভালো স্পেস নাই যে আমি ওখানে যে ভালো জব করব বা কিছু করব। সরকারিভাবে তো মানে এটা অনেক কম ফ্যাসিলিটি পাওয়া যায় সরকারিভাবে। আর একটা ফ্যাসিনেশন থাকে সবার যে বাহিরে যাওয়ার একটা মানে মোটিভ, যে থাকবো না, বিদেশে অনেক সুযোগ সুবিধা আছে বেটার লাইফ লিভ করার জন্য। আমি যে সিচুয়েশনে আছি, আমার বাবা মা যে সিচুয়েশন আছে, তার থেকে বেটার কিছু দেওয়ার জন্য হলেও মানুষ বিদেশে যেতে চায়, অনেক সুবিধা পাওয়া যায়। যারা গ্রাজুয়েশন করছে, করার পরে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, নেওয়ার পর দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা মতো বা তাদের যে চাহিদা সে অনুযায়ী সেই জবগুলো পাচ্ছে না। তারপর একটা নিরাপত্তার ব্যাপার থাকে। আমার মনে হয় যে বাংলাদেশে পভার্টিটা এবং পর্যাপ্ত যদি কর্মসংস্থানের সৃষ্টি করে তাহলে অনেকটা মানুষ বিদেশগামী না হয়ে বাংলাদেশে থাকার চেষ্টা করবে, এবং সেই সাথে বাংলাদেশের যারা নাগরিক আছে তাদের চলাফেরার যে স্বাধীনতা এবং একটা জননিরাপত্তা এটা পর্যাপ্ত দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার প্রবণতা যেটা থাকে এটা কমে আসবে। আমাদের দেশে হচ্ছে জব মার্কেট খুবই সেটেলড, এবং আমরা যারা মানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি তারা অবশ্যই চাই একটা গভর্নমেন্ট জব করতে। আমরা চাই না যে একটা বেসরকারি বা এনজিওতে জব করব, একটা এত ভালো ভার্সিটিতে পড়েছি যেহেতু, তো আমাদের চাওয়াটাও থাকে একটু উচ্চমানের। কিন্তু যখন আমরা গভর্নমেন্ট জবগুলোর দিকে যাই বা অ্যাপ্লাই করি তখন দেখি যে সবাই অ্যাপ্লাই করছে এবং এখানে হচ্ছে সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে, তো প্রতিযোগিতাটাও অনেক বেশি হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই সবাই চাকরি পায় না, তো আমাদের চাওয়াটাও পূর্ণ হয় না। তাই আমাদের ঝোঁকটা থাকে ওইদিকে যে হ্যাঁ আমরা অ্যাব্রোডে যাব, আমরা আরো হায়ার স্টাডিজ আরো তারপরে রিসার্চ এগুলো নিয়ে কাজ করতে চাই। মেইন রিজন হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম বর্তমানে হচ্ছে মানে আমরা যেই সিস্টেমে পড়াশোনা করছি তো সেটা মানসম্মত না অন্যান্য দেশের তুলনায়। তো স্টুডেন্টরা মনে করছে যে যদি তাদের এডুকেশনটাকে বা তাদের হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতাকে আরেকটু এনরিচ করার জন্য তাদের বিদেশে যাওয়া জরুরি। আর বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি সে ন্যূনতম মানে একটা ডিগ্রি পেলেই সে মনে করবে যে সে বাংলাদেশে এসেও ভালো কিছু করতে পারবে, তো এর জন্য তারা হচ্ছে বিদেশগামী হচ্ছে। আর যারা যাচ্ছে মূলত তারা খুঁজছে যে বিদেশে চাকরির সুযোগটা অনেক বেশি আর স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা মনে করছে যে বিদেশে যাওয়া তাদের জন্য বেটার।
আর তাদের ফিউচার লাইফের জন্য অনেক বেটার। এখানে মেইনলি একটা ব্যাপার আসে যে কেরিয়ার অপরচুনিটি, যেটা আমরা দেখি আমাদের বাংলাদেশে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে, যদি হিউম্যানিটিস বা কমার্সের কথাও বলি, যে সাবজেক্ট রিলেটেড জব খুবই কম। তো এইটা একটা ব্যাপার যেখানে আপনার বিদেশ বা বিদেশের ইউনিভার্সিটিগুলো আপনার মাস্টার্সের প্রোগ্রাম অনেক ভালো অফার করে, প্লাস ওখানে জব সেক্টরগুলো অনেক ভালো। তো এ কারণে আপনার বিদেশমুখী হচ্ছে শিক্ষার্থীরা মূলত। আর বিদেশের ফ্যাসিলিটিস, যে আপনার নাগরিক সুবিধাগুলো, এটা তো আমার মনে হয় যে বাংলাদেশ প্রোভাইড করতে এখনো অনেক অনেক বছর দেরি হবে। নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের গৌরবোজ্জ্বল ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী প্লাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী ভিকিস মিনি বাজার ২০২৬ বিশেষ মেলা। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং ভিকারুন্নেসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুন্নেসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। নারী শিক্ষার অগ্রদূত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী বিশেষ মেলা ভিকিস মিনা বাজার ২০২৬। মেলার আয়োজন করে ভিকারুন্নেসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ৬ মার্চ আয়োজনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের ৭৫ বছরের পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুন্নেসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। ছোট বোন, বড় বোন, আমার টিচার, ওনারা আসছে, তাদের ফ্যামিলিরা আসছে, তো খুব একটা ক্লোজ টু হার্ট একটা ফিলিং হয়। ফ্যামিলিতে ডিসিশন মেকার হিসেবে কাজ করতে চান বা ডিসিশন মেকিংয়ে আপনি পার্ট রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফিনান্সিয়ালি সাউন্ড হতে হবে। ভিকি পরিবারে যারা আছে, শিক্ষক থেকে শুরু করে তার বন্ধু এবং সব পরিবাররা এখানে সবাই আমন্ত্রিত। সো তারা সবার সাথে শেয়ার করতে পারছে যে তারা কতটা সাকসেসফুল তাদের জীবন। ২ দিনের এই আয়োজনের শেষ দিন ৭ মার্চ প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এছাড়া ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজিদা বেগম, ভিকারুন্নেসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস, স্কুলের শিক্ষক কার্যকরী পরিষদ ও এফবিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ১৯৫২ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ৭৫ বছর ধরে দেশে মেধাবী ও নেতৃত্ব গুণসম্পন্ন নারী প্রজন্ম তৈরিতে নিরবিচ্ছিন্ন ভূমিকা রেখে চলেছে। বেইলি রোডের মূল ক্যাম্পাস থেকে শুরু করে আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখার মাধ্যমে প্রায় ২৫,০০০ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মালয়েশিয়ায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থী কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম। মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নজুল আল কোরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাই বিভাগের পরিচালক দাতো ফাজুরা জুফা বিনতে মুস্তাফা কামাল শিক্ষার্থী রফিকুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন। এবছর বাংলাদেশ, ইয়েমেন, পাকিস্তান ও আফ্রিকা সহ 4টি দেশের 4 জন শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। মালয়েশিয়ার সিটি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নজুল আল কোরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম। এবছর 4টি দেশের 4 জন শিক্ষার্থী এ পুরস্কার লাভ করেন, যার মধ্যে
একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মাননা অর্জন করেন রফিকুল। বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম সিটি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটিইউ বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মালয়েশিয়ায় তার নেতৃত্ব যাত্রা শুরু হয় মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে 2023-24 সেশনে দায়িত্ব পালনের মাধ্যমে। পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্সের বিচারক এবং 2024 সেশনে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল অনুষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া এর কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করা এবং নেতৃত্ব বিকাশে অবদান রেখে চলেছেন। একই সঙ্গে জেসিআই মালয়েশিয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন, যা প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজান গ্লোবাল এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইউআইটিএম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার কামরুল হাসান এবং বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার দিয়ানা, বিভিন্ন দেশের ব্যবসায়ী, অধ্যাপক, সিটি ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের যুব নেতৃবৃন্দ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব শিক্ষাঙ্গনের কিছু সংক্ষিপ্ত সংবাদ। প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2026 জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট 400 নম্বরে হবে। 10 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়। নতুন নীতিমালার আলোকে 2026 সাল থেকে বৃত্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। নীতিমালা অনুযায়ী সরকারি বেসরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে এনসিটিবির পাঠ্যক্রম অনুসরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সিস্টেম IPEMIS এর সক্রিয় থাকা বাধ্যতামূলক। নীতিমালা অনুযায়ী এবছর বৃত্তি পরীক্ষা মোট 400 নম্বরে হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে 100 নম্বর করে বরাদ্দ থাকবে। প্রতিটি বিষয়ের জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।